আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেই জিনিসটা আমাকে কনফার্ম করবেন। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন কি আপনাদের কাছে ভিজিবল কিনা আমাকে জানান। জি ম্যাম। ঠিক আছে। থ্যাংক ইউ ফর দ্য কনফার্মেশন। আমরা তাহলে ক্লাসটা শুরু করছি। আমরা আজকে পাইপলাইনিং এর পার্টটা দেখব। পাইপলাইনিং এর কনসেপ্টের শুরুতে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের পাইপলাইনিং কেন প্রয়োজন। ঠিক আছে? পাইপলাইনিং কেন প্রয়োজন এই টপিকে ডিসকাশনের আগে আমরা অনেক আগে একটা স্লাইড দেখেছিলাম। সেই স্লাইডে আমাদেরকে একটু ফিরে যেতে হবে। যে আমাদের আসলে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য যে টাইমটা লাগে সেটা আমরা কিভাবে ডিসাইড করি এইটা আমরা দেখেছিলাম। এই স্লাইডটাতে আমরা আলোচনা করেছিলাম, মনে আছে? যে লংগেস্ট ডিলে ডিটারমাইন্স দ্য ক্লক পিরিয়ড। আমাদের এক একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশনের জন্য ঠিক কতটুকু করে টাইম লাগছে এই জিনিসটা কিভাবে আমরা ডিফাইন করি। লংগেস্ট ডিলে মানে আমার যে ইনস্ট্রাকশনগুলো আছে সেই ইনস্ট্রাকশনগুলোর ভিতরে যেই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হতে সবচেয়ে বেশি সময় লাগছে সেটাকে আমরা আমাদের ওই প্রোগ্রামের জন্য স্ট্যান্ডার্ড ক্লক পিরিয়ড ধরে নিতাম। এখন এভাবে ধরে নিলে যে সমস্যাটা আমাদের হয়, সমস্যাটা হচ্ছে যে আমাদের একটা ইনস্ট্রাকশনে তো বিভিন্ন টাইপের ইনস্ট্রাকশন থাকতে পারে, তাই না? একটা প্রোগ্রামে বিভিন্ন টাইপের ইনস্ট্রাকশন থাকতে পারে। সো লোড ওয়ার্ড নামক যে ইনস্ট্রাকশনটা আছে সেটা হয়তো আমাদের বেশি টাইম কনজিউম করে। ধরে নিচ্ছি যে এটা এক্সিকিউট হতে আমাদের 10 ন্যানোসেকেন্ড করে লাগছে। আবার আমাদের যে অ্যাডিশনগুলো ছিল এই অ্যাডিশনগুলো পারফর্ম করতে আমরা ধরে নিচ্ছি আমাদের তুলনামূলক আরেকটু কম সময় লাগে, সেটা হয়তো 5 ন্যানোসেকেন্ড। এবার এরকম আদার্স আমাদের ধরে ধরে নেই যে আরও কিছু ইনস্ট্রাকশন ছিল। তো আমরা এই প্রোগ্রামের জন্য তাহলে কিভাবে করে আমাদের ক্লক পিরিয়ডটা ডিফাইন করব। আমরা এখানে দেখব যে সবচেয়ে বেশি সময় লাগছে কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে, সেই টাইমটাকে আমরা আমাদের ক্লক পিরিয়ড ধরে নিব। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3 ডিফারেন্ট টাইপ অফ ইনস্ট্রাকশন এক্সিকিউট হতে 3 ধরনের টাইম লাগছে। লোড ওয়ার্ডের জন্য লাগছে 10 ন্যানোসেকেন্ড, অ্যাডিশনের জন্য লাগছে 5 ন্যানোসেকেন্ড, সাবট্রাকশনের জন্য লাগছে 4 ন্যানোসেকেন্ড। তো সে যে আমরা ক্লক পিরিয়ড ধরে নিচ্ছি 5 ন্যানোসেকেন্ড, সেক্ষেত্রে কি হবে? অ্যাডিশনটা পারফর্ম করবে ঠিকঠাক, সাবট্রাকশনটাও পারফর্ম করবে ঠিকঠাক, বাট সমস্যাটা হবে আপনার লোড ওয়ার্ডের এক্সিকিউশনের টাইমে। এই টাইমে দেখা যাবে যে আপনার 5 ন্যানোসেকেন্ডে এটার হাফ এক্সিকিউট হয়েছে, বাকিটা হয়নি। সো এই ধরনের প্রবলেমগুলো এড়ানোর জন্য আমরা যেটা করি যে সবচেয়ে বেশি সময় লাগে যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হতে আমরা সেই সময়টাকে আমাদের ক্লক পিরিয়ড হিসেবে ধরে নিই। কিন্তু এখানেও আপনার আরেকটা সমস্যা আছে। সেই সমস্যাটা কি? যে এখানে যার যতটুকু করে সময় লাগছে আমরা যদি সেইভাবে করেই ধরতে পারতাম তাহলে আমাদের টোটাল এই প্রোগ্রামটা এক্সিকিউট করতে সময় লাগতো 19 সেকেন্ডস। ঠিক আছে? কিন্তু আমরা যখন এভাবে ধরবো লংগেস্ট ডিলেটাকে আমাদের ক্লক পিরিয়ড ধরে নিব, তখন কিন্তু কি হবে? 10 ন্যানোসেকেন্ড লোড ওয়ার্ডের জন্য থাকবে, আপনার অ্যাডিশনের জন্যও 10 ন্যানোসেকেন্ড লাগবে, সাবট্রাকশনের জন্যও আপনার 10 ন্যানোসেকেন্ড লাগবে। বাট অ্যাকচুয়ালি কিন্তু তাদের এতটুকু টাইম করে লাগছে না। অ্যাডিশনের ক্ষেত্রে আপনার আরও 5 ন্যানোসেকেন্ড ওয়েস্ট হবে, সাবট্রাকশনের সময় 6 ন্যানোসেকেন্ড করে কিন্তু ওয়েস্ট হবে। সো আমরা যখন সবগুলোকে 10 ন্যানোসেকেন্ড বা লংগেস্ট ডিলেটাকে আমাদের ক্লক পিরিয়ড ধরে নিই, তখন আমাদের কি হয়? তখন আমাদের 30 ন্যানোসেকেন্ড টোটাল লাগবে, যেখানে কিনা আমাদের অনেকটুকু পরিমাণের আসলে ওয়েস্ট হবে। এখানে প্রায় হচ্ছে 11 ন্যানোসেকেন্ডের মতো টাইম আপনার কিন্তু ওয়েস্ট হচ্ছে। সো আমাদের এই ওয়েস্টটাকে আমরা কিভাবে সলভ করতে পারি সেইটার জন্য আমরা এখন হচ্ছে পাইপলাইনিংটা দেখব। সো আমাদের পাইপলাইনিং এর যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে আমরা যাতে একই সাথে অনেকগুলা কাজ করতে পারি, সিমিলটেনিয়াসলি যেন আমাদের একই সাথে অনেকগুলা কাজ আমরা যখন করতে পারবো তখন কিন্তু আমাদের এই যে টোটাল যে টাইম পিরিয়ডটা লাগছে, যে টোটাল যেই সময়টা আমাদের লাগে একটা প্রোগ্রামিং এক্সিকিউট করতে, সেই সময়টা কিন্তু আমাদের কমে আসবে। তো আমরা নর্মালি যখন লংগেস্ট ডিলে ডিটারমাইন করি আমাদের যেই ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলোর ভিতর থেকে আমরা যখন লংগেস্ট ডিলেটাকে ডিটারমাইন করি তখন যে জিনিসটা আমরা খেয়াল করি সেটা হচ্ছে নরমালি যতগুলো ধরনের ইনস্ট্রাকশন আছে তার ভিতর থেকে লোড ওয়ার্ড যে ইনস্ট্রাকশনটা, ঠিক আছে, লোড ইনস্ট্রাকশন যেটা আমি মাত্র আপনাদেরকে দেখালাম, এটাতে সবচেয়ে বেশি পরিমাণে রিসোর্স ব্যবহার করা হয়। ঠিক আছে? কি কি রিসোর্স ব্যবহার করা হয়? ইনস্ট্রাকশন মেমোরি, রেজিস্টার ফাইল, এলইউ ডাটা মেমোরি এবং রেজিস্টার ফাইল এগেইন। ঠিক আছে? তার মানে কি দাঁড়াচ্ছে যে এই ইনস্ট্রাকশনে সবচেয়ে বেশি সংখ্যক রিসোর্স বা এলিমেন্ট ইনভলভ থাকে এবং প্রত্যেকটাতে গিয়েই যেহেতু কিছু না কিছু কাজ হয়, সো এই কারণে দেখা যায় যে আমাদের এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হতেও খুব বেশি সময় লাগে। এই কারণেই কিন্তু আমি আপনাদেরকে যখন এক্সাম্পলটাও দেখালাম ওখানে কিন্তু লোড ওয়ার্ডের জন্যই দেখালাম যে সবচেয়ে বেশি সময় হয়তো ওই ইনস্ট্রাকশনটাই নেয়। তো এখন আমাদের কাজ হচ্ছে কি যে আমরা কিভাবে আমাদের এই টাইম পিরিয়ডটাকে কমিয়ে আনতে পারি বা কিভাবে কাজ করলে আমাদের জন্য আরো বেশি এফিশিয়েন্ট হয়। এই কারণ একটু আগের এক্সাম্পলটাতে আমরা দেখেছি প্রায় 11 ন্যানো সেকেন্ডের মতো সময় কিন্তু আপনার কি হচ্ছে ওয়েস্ট হচ্ছে। বাট আমরা তো এরকম চাই না, আমরা চাই অবশ্যই
যেন আমাদের এই ইয়েটা প্রোগ্রাম এক্সিকিউশনটা খুব অপটিমাইজড ওয়েতে হয়ে থাকে। তো আমরা এই জন্য পাইপলাইনিং এর কনসেপ্টের সাথে পরিচিত হব। কনসেপ্টের সাথে পরিচিত হওয়ার জন্য এখানে আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখব। ধরে নিচ্ছি যে আমাদেরকে একটা টাস্ক দেওয়া হয়েছে যেটার নাম হচ্ছে ক্লথ, ঠিক আছে? তো এই ক্লথ নামক যেই টাস্কটা আছে, এই টাস্কে হচ্ছে আপনার টোটাল 4টা স্টেপ আছে। প্রথম স্টেপে হচ্ছে আপনি যেটা করেন সেটা হচ্ছে ওয়াশ, ঠিক আছে? সেকেন্ড স্টেপে আপনি যেটা করেন সেটা হচ্ছে ড্রাই। থার্ড স্টেপে আপনি যেটা করেন সেটা হচ্ছে ফোল্ড, এবং ফোর্থ স্টেপে আপনি যেটা করেন সেটা হচ্ছে স্টোর। তো এই হচ্ছে আমার ক্লথ নামক যে টাস্কটা দেওয়া হয়েছে সেইটার জন্য আমাদের এই 4টা স্টেপ কমপ্লিট করতে হয়, ঠিক আছে? সো আমাদের টাস্ক আমরা ধরে নিচ্ছি এরকম টাইপের, আমাদেরকে টোটাল 4টা টাস্ক দেওয়া হয়েছে, মানে আমাদেরকে 4টা টোটাল কাপড় এইভাবে করে হচ্ছে ওয়াশ করে, ড্রাই করে, ফোল্ড করে দেন স্টোর করতে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা হবে যে আমরা যদি ফিগারটাতে খেয়াল করি যে আমাদের প্রথম যে টাস্কটা আছে বা প্রথম আমাদের যে ক্লথটা দেওয়া হয়েছে সেটার জন্য যদি আমরা খেয়াল করি যে প্রথমে আমার ওয়াশিং মেশিনে এটা ওয়াশ করতে হবে, এরপরে ড্রায়ার দিয়ে এটাকে ক্লিন করতে হবে, তারপর এটাকে আমরা ফোল্ড করব এন্ড দেন ফাইনালি হচ্ছে এটাকে আমরা হচ্ছে স্টোর করব। সো এভাবে করে যে প্রত্যেকটা স্টেপের জন্য আমাদের কাছে থেকে কিন্তু কিছুটা সময় লাগবে, ঠিক আছে? কিছুটা টাইম প্রত্যেকটা স্টেপই রিকোয়ার করবে। তো আমরা যদি ধরে নিই যে প্রত্যেকটা কাজ করতে আমাদের 30 মিনিটস করে টাইম লাগছে, তাহলে আমাদের এই যে প্রথম টাস্কটা আছে এই প্রথম টাস্কটা কমপ্লিট করতে কিন্তু আমাদের 2 আওয়ার্স লাগছে। এরপর আমাদের সেকেন্ড যে টাস্কটা আছে সেম ভাবে সেও কিন্তু আরো 2 আওয়ার্স লাগাবে, এবং থার্ড টাস্কেও সেম, এবং হচ্ছে আমাদের ফোর্থ টাস্কেও কিন্তু সেম ভাবে কি লাগবে, টোটাল আপনার হচ্ছে 2 আওয়ার্স টাইম লাগবে। তো এইভাবে করে হচ্ছে যে আমরা যখন কাজ করলাম টোটাল আমাদের এই 4টা টাস্ক কমপ্লিট করতে সময় লাগছে হচ্ছে 8 আওয়ার্সের মতো। এবং এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করেছি যে যখন কোনো একটা টাস্ক পারফর্ম করছিল তখন কিন্তু এক্সট্রা মানে অন্য কোনো টাস্ক কিন্তু আমরা আর পারফর্ম করাতে পারছিলাম না, ঠিক আছে? মানে এখানে যেটা হচ্ছে যে একটা টাস্ক আমরা যখন শুরু করেছি শেষ করা পর্যন্ত কিন্তু আমরা নতুন কোনো টাস্কে যাচ্ছিলাম না। এতে করে যেটা হয় যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে সময় নষ্ট হয়, এবং এখানে কিন্তু রিসোর্সের ওয়েস্টও হয়। যেমন আমি যদি দেখাই আপনাদেরকে, আমাদের যেহেতু প্রত্যেকটা টাস্ক পারফর্ম করতে 30 মিনিটস করে লেগেছে, সো 6টা থেকে শুরু করে 6:30 পর্যন্ত আমরা যদি এখানে টাইম ফ্রেমটা খেয়াল করি, 6:30 পিএম পর্যন্ত কিন্তু আমাদের শুধুমাত্র এই ওয়াশিং মেশিনটা ইউজ হয়েছিল। তারপর 6:30 থেকে 8 পর্যন্ত, 8 হ্যাঁ 8 পিএম পর্যন্ত কিন্তু আমাদের এই ওয়াশিং মেশিনটা আনইউজড অবস্থায় পড়েছিল। তার মানে কি রিসোর্স কিন্তু এখানে ওয়েস্ট হচ্ছে। বাট আমরা চাচ্ছি এমনভাবে ডিজাইনটা করতে সো দ্যাট আমাদের রিসোর্স কখনো ওয়েস্ট না হয়, এবং একই সাথে আমরা যেন আমাদের সময়টাকে বাঁচাতে পারি। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে করব তাহলে? এই ক্ষেত্রে আমরা যদি পাইপলাইনিং ফলো করি তাহলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। কিভাবে আমরা পাইপলাইনিং ফলো করতে পারি? পাইপলাইনিং এর একটা মেন কনসেপ্ট হচ্ছে যে আপনার সিমultaneously অনেকগুলো টাস্ক পারফর্ম করতে থাকবে, বাট তারা একজন আরেকজনকে আসলে সেভাবে ডিস্টার্ব করবে না। কিভাবে? আমাদের যদি সেম কাজটা দেখেন, আমরা যেহেতু অনলি 30 মিনিটস এর জন্য আমাদের ওয়াশিং মেশিনটাকে ব্যবহার করছিলাম প্রথম টাস্ক পারফর্ম করার জন্য, সেকেন্ড 30 মিনিটসে কিন্তু আমাদের এই ওয়াশিং মেশিনটাকে আমরা সেকেন্ড ম্যাডাম, টাস্কের জন্য কথা ইনভলভ একটু করতে আস্তে পারি। বলা যাবে? আচ্ছা ঠিক আছে। আস্তে বলতে কি স্লো বলবো নাকি হচ্ছে যে আরো ভলিউমটা কমাবো, কোনটা? ম্যাডাম একটু স্লো, অনেক ফাস্ট হয়ে যাচ্ছে তো। ঠিক আছে ঠিক আছে। তাহলে আমাদের সেকেন্ড টাস্কের জন্য আমরা কি করব দেখেন, আমাদের যে নেক্সট 30 মিনিটস আছে, মানে প্রথম 30 মিনিটসে আমরা ওয়াশিং মেশিনটাকে প্রথম টাস্কের জন্য ইনভলভ করলাম। এরপর সেকেন্ড যে 30 মিনিটস আমাদের থাকবে তখন কিন্তু আমাদের ওয়াশিং মেশিনটা ফ্রি, কারণ আমাদের প্রথম টাস্ক পারফর্ম করতে 30 মিনিটসই লেগেছে, ওয়াশিং মেশিনের ক্ষেত্রে বলছি 30 মিনিটসই লেগেছে। সো আমাদের এখন কিন্তু আমাদের ওয়াশিং মেশিনটা কি আছে, ফ্রি অবস্থায় আছে। সো আমরা যেটা করব, আমরা এই মুহূর্তে হচ্ছে আমাদের সেকেন্ড টাস্কের জন্য হচ্ছে ওয়াশিং মেশিনটাকে ব্যবহার করব। খেয়াল করে যদি আমরা দেখি টাইম ফ্রেমটা, তাহলে দেখেন 6 থেকে 6:30 পিএম পর্যন্ত কিন্তু আমাদের এই যে প্রথম টাস্কের জন্য ওয়াশিং মেশিনটা ইনভলভ ছিল। এরপর 6:30 থেকে 7 পর্যন্ত কিন্তু আমাদের সেকেন্ড টাস্কের জন্য এই ওয়াশিং মেশিনটাকে আমরা ইনভলভ করছি। সেম ভাবে যদি আমরা ড্রায়ারের ক্ষেত্রে যাই, 6:30 থেকে 7 পিএম পর্যন্ত কিন্তু আমাদের প্রথম টাস্কের জন্য এই ড্রায়ারটা ইনভলভ থাকবে, তখন আমরা সেই মুহূর্তে হচ্ছে ড্রাই করব। এর পরের 30 মিনিটসে কিন্তু আমাদের এই ড্রায়ারটা আবার কি থাকবে, ফ্রি থাকবে। সো পরের 30 মিনিটসে ড্রায়ারটাকে কে ইউজ করবে, আমাদের সেকেন্ড টাস্ক। এবং ইন দ্য মিন টাইম আমাদের কিন্তু এই ওয়াশিং মেশিনটাও ফ্রি হয়ে গিয়েছে, তাই না? কারণ ওয়াশিং মেশিনটার কাজ হয়েছে কিন্তু 6:30 থেকে 7 পিএম পর্যন্ত। সো এর পরের যে 30 মিনিটস আছে সেই 30 মিনিটসে এই ওয়াশিং মেশিনটাকে কিন্তু আবার অন্য একটা টাস্ক ইউজ করতে পারবে, কারণ ওয়াশিং মেশিনটা রাইট নাও
ফ্রি আছে। সো এইভাবে করে পাইপলাইনিং এর মাধ্যমে প্রত্যেকটা টাস্কে কিন্তু আমার কি হচ্ছে, এক্সিকিউশন হচ্ছে। জাস্ট আমাদের যেহেতু এখানে একটা ওয়ার্ক সিকোয়েন্স আছে, যেমন এখানে ওয়াশ করতে হবে আমাকে শুরুতে, এরপরেই আমাকে ড্রাই করতে হবে, তারপরেই হচ্ছে আমরা ফোল্ড করে দেন হচ্ছে স্টোর করতে পারবো। সো আমার এই যে ওয়ার্কের যে সিকোয়েন্সটা আছে, এখানে স্টেপগুলোর যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা কিন্তু আমি কোনোভাবে ভাঙতে পারবো না। তো যেহেতু ভাঙতে পারবো না, তার মানে সবগুলো কাজ আমার সিকোয়েন্সিয়ালি আপনার পারফর্ম হতে থাকবে। যদি এভাবে সিকোয়েন্সিয়ালি পারফর্ম হতে থাকে এবং প্রত্যেকটার জন্য একটা নির্দিষ্ট টাইম আপনার এখানে বলা থাকে, তাহলে যেটা হয় যে প্রথম 30 মিনিটসে ওয়াশিং মেশিনের কাজ শেষ হওয়ার পরে সে কিন্তু ফ্রি, সেকেন্ড টাস্কটা সে পারফর্ম করতে পারবে। এরপরে 30 মিনিটসে যখন তার কাজটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু থার্ড যে টাস্কটা আমার আছে, সেই কিন্তু এই ওয়াশিং মেশিনটাকে ব্যবহার করতে পারবে। এভাবে করে কি হবে দেখেন, আমাদের এই ওয়াশিং মেশিন কিন্তু 4টা টাস্কের জন্য এই 6টা থেকে 8টা পর্যন্ত যে টাইম ফ্রেমটা আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা সময়ের জন্য কিন্তু সে কি ছিল না, আনইউজড অবস্থায় বসেছিল না। তার মানে কি, একদমই কোনো ধরনের কোনো টাইম ওয়েস্ট আমার এখানে হচ্ছে না। সেম ভাবে ড্রায়ার এবং হচ্ছে যে আমাদের ফোল্ডিং এর কাজ এবং আমাদের আলমারির যে কাজ আছে স্টোরিং এর, সেই প্রত্যেকটা কাজই কিন্তু এইভাবে উইদাউট এনি ডিস্টারবেন্স সবাই সিমেন্টেনিয়াসলি পারফর্ম হতে থাকবে। কারণ প্রথম টাস্কের জন্য যখন যেই রিসোর্সের দরকার হচ্ছে, সেটা ব্যবহার করার পরে সেই রিসোর্সটা কিন্তু ফ্রি হয়ে যায়। সো যখন সে ফ্রি অবস্থায় আছে, তখন আমাদের সেকেন্ড টাস্ক সেটাকে ইউজ করতেই পারছে। সেম ভাবে আমার থার্ড টাস্কের জন্য যখন ওই রিসোর্সগুলো ফ্রি হয়ে যাবে, আমরা থার্ড টাস্কটাও শুরু করতে পারছি। তো এভাবে করে প্রত্যেকটা কাজ হচ্ছে আমার চলতে থাকবে। এবং আমরা যদি এখানে আমাদের সময়টা কাউন্ট করি, তাহলে আমরা দেখি কিরকম লাগছে। প্রথম টাস্ক কমপ্লিট করতে আমার কিন্তু 2 আওয়ার্সই লাগছে। এরপর সেকেন্ড যে টাস্কটা আছে, এই টাস্কটা কমপ্লিট করতে প্রথম টাস্কের চাইতে শুধুমাত্র কিন্তু আপনার এই যে এই স্লটটাই কিন্তু এক্সট্রা। তার মানে কি, এখানে হচ্ছে আরো 30 মিনিটস আপনার অ্যাড হচ্ছে। এরপর থার্ড টাস্কের জন্য আর জাস্ট হচ্ছে 30 মিনিটসই কিন্তু অ্যাড হচ্ছে। সো এখানে আমাদের আরো 30 মিনিটস আমরা এখানে অ্যাড করছি। এবং লাস্ট যে ফোর্থ টাস্ক আছে, এটার জন্য আমাদের শুধুমাত্র এই টাইমটুকু এক্সট্রা লাগছে। সো আমাদের আরো 30 মিনিটস আমাদের এখানে লাগছে। সো এখন যদি আমরা টোটাল টাইম কাউন্ট করি, তাহলে কিন্তু আমাদের 3 ঘন্টা 30 মিনিট সময় লাগছে আমাদের এই 4টা টাস্ক পারফর্ম করতে। হোয়ারএজ উইদাউট পাইপলাইনিং সিঙ্গেল সাইকেল পাথ ফলো করলে আমাদের সময় লাগছিল 8 আওয়ার্স। সো আমরা বুঝতে পারছি নিশ্চয়ই পাইপলাইনিংটা আমাদের জন্য ঠিক কতটা জরুরি। অ্যাট দ্য সেম টাইম এটা রিসোর্সের বেস্ট ইউজ করে, অপটিমাইজড ওয়েতে এটার ইউজেসটা সে হচ্ছে এনশিওর করে। নট অনলি দ্যাট, টাইম ফ্রেমের কথা যদি আমরা চিন্তা করি, যে আমাদের কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ সময় এখানে সেভ হচ্ছে। সো অবশ্যই আমাদের এই এক্সিকিউশনগুলো আমাদের ইন টার্মস অফ কম্পিউটার আর্কিটেকচার, আমরা যেহেতু ইনস্ট্রাকশন এক্সিকিউশন দেখছিলাম, এক্সিকিউশনের জন্য কিন্তু আমাদের পাইপলাইনিং এর এই কনসেপ্টটা ফলো করা একদম মাস্ট। আমরা মাত্রই যে এক্সাম্পলটা দেখলাম, সেই এক্সাম্পলে আমরা দেখেছিলাম যে টোটাল 4টা স্টেজ ছিল। সেগুলো কি কি, যে আমরা প্রথমে ওয়াশ করব, এরপরে ড্রাই করব, তারপরে হচ্ছে ফোল্ড করব, অ্যান্ড দেন হচ্ছে স্টোর করব। সো এটা তো আমাদের একটা রিয়েল লাইফ এক্সাম্পল ছিল। বাট যদি আমরা এখানে কম্পিউটার আর্কিটেকচারের ভাষায় ইনস্ট্রাকশনের জন্য আলোচনা করতে চাই, তাহলে কিন্তু আমাকে এইভাবে করে কাজগুলোকে স্টেজে বা স্টেপে ভাগ করে নিতে হবে। সো আমাদের মিপসের পাইপলাইনিং করার সময় আমরা দেখেছি যে আমরা টোটাল যে ইনস্ট্রাকশন এক্সিকিউশনটা আছে, সেটাকে 5টা আলাদা আলাদা স্টেজে ভাগ করতে পারি। তো প্রথম স্টেজটা হচ্ছে আমার ইনস্ট্রাকশন ফেজ। এই কাজটাতে আমার ইনভলভ থাকবে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার এবং ইনস্ট্রাকশন মেমোরি। এটাকে বলা হচ্ছে আইএফ, ইনস্ট্রাকশন ফেজ ফর মেমোরি। সেকেন্ড যে স্টেজটা আছে, সেটা হচ্ছে ইনস্ট্রাকশন ডিকোডের জন্য ব্যবহার করা হয় এবং একই সাথে আমরা রেজিস্টার থেকে ভ্যালুগুলোকে রিড করি। এই পার্টটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেজ, যেই টাইমটাতে আমাদের ইনস্ট্রাকশনটা ডিকোড হবে এবং ওই রেসপেক্টিভ ইনস্ট্রাকশনের জন্য আমাদের যেই রেজিস্টার থেকে ভ্যালু রিড করতে হয়, আমাদের সেই টাস্কটুকুও পারফর্ম হবে। থার্ড স্টেজ হচ্ছে এক্সিকিউশন। ঠিক আছে, আমাদের এলইউতে যে পার্টটা পারফর্ম হয়, যে আমাদের অপারেশনটা আমরা এক্সিকিউট করলাম এবং হচ্ছে আমাদের অ্যাড্রেসটাকে ক্যালকুলেট করলাম, এই পার্টগুলো হয় হচ্ছে আমাদের থার্ড স্টেজে, যেটাকে আমরা বলছি এক্সিকিউশন। এরপর ফোর্থ যে স্টেজটা আছে, সেটা হচ্ছে মেমোরি বা মেমোরি অ্যাক্সেস করা। তো এই ফোর্থ স্টেজটা আমাদের লোড ওয়ার্ড ব্যতীত অন্যান্য যে ইনস্ট্রাকশনগুলো আছে, সেগুলোতে কিন্তু নর্মালি অ্যাক্টিভ থাকে না। বাট স্টিল এটাকে আমরা হচ্ছে আমাদের একটা স্টেজের ভিতরে
কাউন্ট করছি, এটার কারণ কি? কারণ হচ্ছে আমরা তো সবসময় এমনভাবে ডিজাইন করতে চাই সো দ্যাট আমাদের কোনো ইনস্ট্রাকশনই এক্সিকিউট করতে সমস্যা না হয়। সো লোড ওয়ার্ডের ক্ষেত্রে যেহেতু এটা লাগছে, সো এটাকে অবশ্যই আমরা একটা স্টেপ হিসেবে লাগবো। আদার্স ইনস্ট্রাকশনগুলোতে যদি এই স্টেজটা না থাকে তাহলে না, মানে এই স্টেজটা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে থাকবে না, বাট এটা কিন্তু আপনার ইনস্ট্রাকশন এক্সিকিউশনের স্টেপের ভিতরে পড়ছে। অ্যান্ড ফাইনালি রাইট ব্যাক। এই রাইট ব্যাকটা কোনটা? এই যে আমরা এই লিউতে একটা অপারেশন পারফর্ম করি, আফটার দ্যাট কিন্তু আমাদের একটা আউটপুট প্রডিউস হয় এবং এই আউটপুটটাকে আমরা আবার কি করি, আবার রেজিস্টার ফাইলে ব্যাক নিয়ে এসে সেটাকে স্টোর করি। সো সেটা হচ্ছে আমাদের ফিফথ স্টেজ, যেটাকে আমরা বলছি রাইট ব্যাক। সো আমাদের এই যে পাইপলাইনিং এর এক্সাম্পলটা দেখলাম, এখানে যেমন 4টা স্টেপ ছিল এবং এই 4টা স্টেপকে আমরা কিন্তু কোনোভাবেই সিকোয়েন্সটাকে ভাঙতে পারতাম না, আমাদেরকে অবশ্যই সিকোয়েন্সটাকে ফলো করতে হতো। সেম কাজটা কিন্তু আমার এই মিপসের ক্ষেত্রেও, ঠিক আছে? এখানে যে 5টা স্টেপের কথা বলা হয়েছে, এই 5টা স্টেপ কিন্তু আমাদেরকে অবশ্যই সিকোয়েন্সিয়ালি মেনটেন করতে হবে এবং কোনোটা কিন্তু কোনোটার আগে পরে হতে পারবে না। জাস্ট আমাদের ইনস্ট্রাকশন বুঝে বা ইনস্ট্রাকশনের উপর বেস করে কোনো স্টেজ হয়তো অ্যাক্টিভ থাকবে, কোনোটা হয়তো থাকবে না, দ্যাটস ইট। বাট এই 5টা স্টেজই কিন্তু প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য আমাদের থাকবে এবং এইভাবে সিকোয়েন্স অনুসারেই থাকবে। তো বিফোর পাইপলাইনিং আমরা যখন সিঙ্গেল সাইকেল দেখছিলাম, সেই সিঙ্গেল সাইকেলের জন্য আমরা আমাদের ক্লক পিরিয়ডটাকে ডিটারমাইন করতাম কিভাবে? আমরা যেমনটা দেখলাম আজকে শুরুতে, যে আমাদের যেই ইনস্ট্রাকশনগুলো থাকে সেই ইনস্ট্রাকশনগুলোর ভিতরে সবচেয়ে বেশি লংগেস্ট টাইম লাগে আমার যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে, সেটাকে আমরা আমাদের ক্লক পিরিয়ড ধরে নিচ্ছিলাম। বাট যখন আমরা পাইপলাইনিং করব তখন আমরা আমাদের ক্লক পিরিয়ডটাকে কিভাবে ডিটারমাইন করব? আমরা তখন দেখব যে আমাদের যে 5টা স্টেজ আছে, এই স্টেজগুলোর ভিতরে সবচেয়ে বেশি সময় লাগছে আমার কোন স্টেজে, সেইটাকে আমরা আমাদের ক্লক পিরিয়ড হিসেবে ধরে নিব। সো এখানে একটা আপনার টেবিলের মাধ্যমে এই জিনিসটা দেখানো আছে যে ধরেন আপনার কাছে ডিফারেন্ট টাইপ অফ ইনস্ট্রাকশন আছে, লোড ওয়ার্ড, স্টোর ওয়ার্ড, আর ফরম্যাটের কিছু বা ব্রাঞ্চিংয়ের। তো এই প্রত্যেকটা ইনস্ট্রাকশনই তো আপনার কী হবে, এই 5টা করে স্টেপের মধ্যে দিয়ে যাবে। তো টোটাল টাইম কাউন্টটা যদি আমরা করি, দেখতেই পাচ্ছি লোড ওয়ার্ডে সবচেয়ে বেশি সময় লাগছে, এরপরে হচ্ছে আপনার স্টোর ওয়ার্ডে, অ্যান্ড দেন হচ্ছে আপনার আর ফরম্যাট, মানে দেওয়া আছে এখানে স্যাম্পল কিছু টাইম ফ্রেম, যে এক একটার জন্য এক এক রকমের টাইম লাগছে। সো যদি আমরা সিঙ্গেল সাইকেল কনসিডার করতাম তাহলে অবশ্যই এখানে আমাদের ক্লক পিরিয়ড ধরতে হতো কত, 800 পিকো সেকেন্ড। বাট যখন আমরা পাইপলাইনিং করব তখন কিন্তু আমরা কি দেখব, আমরা দেখব যে ইনস্ট্রাকশনগুলার যে স্টেজগুলো আছে সেই স্টেজগুলোর ভিতরে সবচেয়ে বেশি সময় লাগছে কোন স্টেজে, এবং সেই সময়টাকে আমরা আমাদের ক্লক পিরিয়ড হিসেবে ধরে নিব। যেমন আমরা যদি খেয়াল করি, আমাদের রেজিস্টার রিড এবং রেজিস্টার রাইট এই দুইটা স্টেজে আমাদের কিন্তু সময় কম্পারেটিভলি কম লাগে এবং সেটা হচ্ছে 100 পিকো সেকেন্ড। বাকি আদার্স আমাদের আরও যে 3টা স্টেজ আছে, ইনস্ট্রাকশন ফেজিং, তারপর হচ্ছে এক্সিকিউশন এবং মেমোরি অ্যাক্সেস, এগুলাতে কিন্তু আপনার কম্পারেটিভলি সময় বেশি লাগছে, যেটা হচ্ছে 200 পিকো সেকেন্ড। সো এখানে যেহেতু বাকি স্টেজগুলোতে 200 পিকো সেকেন্ড করে সময় লাগছে এবং এটাই আমাদের হাইয়েস্ট এখানে সময়, সো আমরা কিন্তু যখন পাইপলাইনিং করব তখন ক্লক পিরিয়ড হিসেবে ধরে নিব হচ্ছে 200 পিকো সেকেন্ড। তো আপনার পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে, কোনো একটা প্রোগ্রাম দিয়ে দেওয়া হলো এবং প্রোগ্রামে তো অবশ্যই বিভিন্ন টাইপের ইনস্ট্রাকশন থাকতে পারে, প্রত্যেকটার জন্য আপনার প্রত্যেকটা স্টেজে কেমন সময় লাগছে সেই জিনিসটা আপনাকে বলে দেওয়া হলো, তারপরে কিন্তু আপনি টোটাল টাইমটা বের করতে পারবেন। কিভাবে বের করবেন, যে ওই ইনস্ট্রাকশনের জন্য আসলে কতগুলো স্টেজ ইনভলভ থাকে সেইটা ধরে আপনাকে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। এখানে আরেকটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি রেজিস্টার রিড এবং রেজিস্টার রাইটে কম সময় লাগছে। যদি আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন করি, মানে ধরেন কথার কথা আপনাকে প্রশ্নে বলা আছে যে প্রত্যেকটা স্টেজে সময় লাগছে 100 পিকো সেকেন্ড করে, তার মানে আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা স্টেজেই 100 পিকো সেকেন্ড করে সময় লাগছে। তখন আর আলাদা করে আপনি ধরে নেবেন না যে রেজিস্টার রিডে আমার হাফ সময় লাগছে, রেজিস্টার রাইটেও হাফ সময় লাগছে, ওগুলোতে আমার 50 পিকো সেকেন্ড করে সময় লাগছে আর বাকি 3টা স্টেজে 100 পিকো সেকেন্ড সময় লাগছে, এরকমটা ধরে নেওয়ার দরকার নাই। যেহেতু ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বা শুধুমাত্র একটা টাইমের কথা যদি উল্লেখ থাকে, তখন আপনার বুঝে নিতে হবে যে প্রত্যেকটা স্টেজে একই রকম সময় লাগছে, এই জিনিসটাই বোঝানো হয়েছে। এরপরে যে টাস্কটা আপনাকে করতে হবে বুঝে সেটা হচ্ছে, যেমন লোড ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু আমার প্রত্যেকটা স্টেপেই কিন্তু
ইনভলভমেন্ট আছে প্রত্যেকটা স্টেপেরই, হ্যাঁ, কারণ এটাই তো আমাদের সবচেয়ে ক্রিটিক্যাল ইনস্ট্রাকশন আমরা বলছি। আবার এরপর যদি আপনার একটা স্টোর ওয়ার্ড ইনস্ট্রাকশন থাকে, সেখানে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে এখানে আমার কিন্তু রেজিস্টার রাইটের যে স্টেজটা আছে সেটা ইনভলভ না। সো আপনি যখন হিসাব করবেন তখন কিন্তু 4টা স্টেজের জন্য যে টাইম আপনাকে বলা হয়েছে সেটার সাথে গুণ করে আপনাকে বের করতে হবে। আবার আর ফরম্যাটের জন্য আমার এরকম 4টা স্টেজ ইনভলভ থাকবে এবং ব্রাঞ্চিংগুলোর জন্য হচ্ছে আমার 3টা স্টেজ ইনভলভ থাকবে। সো এই টেবিলটার ভিতর থেকে কিন্তু আপনি মোটামুটি একটা আইডিয়া পাচ্ছেন যে কোন ইনস্ট্রাকশনে আসলে কোন কোন স্টেজ আপনার ইনভলভ থাকে। সো কীরকম টাইপের ম্যাথ আসতে পারে সেটা কিন্তু আমি আপনাদেরকে বললাম। এটা খুবই ইজি, জাস্ট আপনি যদি মনে রাখতে পারেন যে কোন ইনস্ট্রাকশনে কতগুলো স্টেজ ইনভলভ, তাহলেই জাস্ট আপনি গুণ করে দিলেই অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, সো এই গেল আমাদের পাইপলাইনিংয়ের কনসেপ্ট, প্লাস হচ্ছে আমরা এখানে ক্লক পিরিয়ড হিসেবে কোন টাইমটাকে নিব এবং আমাদের যখন টোটাল এক্সিকিউশন টাইম বের করতে বলবে তখন আমরা কিভাবে হিসাব করে বের করব। যদি কখনো এরকম হয় যে সম্পূর্ণ প্রোগ্রামের জন্য আপনাকে টোটাল এক্সিকিউশন টাইম বের করতে বলছে এবং এখানে এরকম বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন আছে, তাহলে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য আলাদা আলাদা টাইম বের করার পরে তাদেরকে কিন্তু আপনি যোগ করবেন, ঠিক আছে। এই যে টোটাল টাইমগুলো বের হয়েছে এই সবগুলোকে যোগ করে এরপর কিন্তু আপনাকে বলতে হবে যে এই প্রোগ্রামের জন্য টোটাল কত টাইম লেগেছে। তো এই জিনিসটা আপনার প্রশ্নে একটু ফোকাস করতে হবে যে কি বলা আছে এখানে, কি সম্পূর্ণ প্রোগ্রামের জন্য টাইম বের করতে বলা হয়েছে নাকি সেপারেট আপনার হচ্ছে ইনস্ট্রাকশনের জন্য বের করতে বলা হয়েছে। যেভাবে বলা হবে সেভাবে বের করলেই হবে। সো এখানে আপনার হচ্ছে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে এখানে হচ্ছে আপনার ইনস্ট্রাকশনের এক্সাম্পল দিয়ে পাইপলাইনিংটা দেখানো হচ্ছে, যেটা কিনা একটু আগে আমরা দেখেছিলাম এখানে একটা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে। সো আমরা যদি এখানে খেয়াল করে দেখি তাহলে প্রথম যেই ফিগারটা দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল সাইকেলের জন্য দেখানো হচ্ছে এবং সিঙ্গেল সাইকেলে আমরা দেখতে পাচ্ছি যে আমার সম্পূর্ণ ইনস্ট্রাকশন এক্সিকিউট হতে সময় লাগে হচ্ছে আপনার 800 পিকোসেকেন্ড করে, ঠিক আছে। 800 পিকোসেকেন্ড করে সময় লাগছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে একটু আগে যে আমরা ফিগারটা দেখলাম, এখানে দেখলাম যে লোড ওয়ার্ডের জন্য টোটাল হচ্ছে এইভাবে করে করলে আমার 800 পিকোসেকেন্ড করে সময় লাগছে। তো 3টা লোড ওয়ার্ড ইনস্ট্রাকশন যদি আমি পারফর্ম করতে চাই তাহলে দেখেন যে আমার কিভাবে এক্সিকিউশনগুলো হচ্ছে। প্রত্যেকটা স্টেপের জন্য যে রিকোয়ার্ড টাইম ওইভাবে করেই হচ্ছে আমার টাইমগুলো কাউন্ট হচ্ছে। যে ইনস্ট্রাকশন ফেচিংয়ে 200 পিকোসেকেন্ড, রেজিস্টার রিডে 100, এলইউতে আবার 200, ডাটা অ্যাক্সেসের জন্য 200 এবং রেজিস্টার রাইট ব্যাকের জন্য আবার হচ্ছে আপনার 100 পিকোসেকেন্ড। সো আপনার সাম করলে কি হয় 800 পিকোসেকেন্ড। তাহলে 3টা লোড ওয়ার্ড ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে আপনার সময় লাগবে এখানে প্রায় হচ্ছে টোটাল হচ্ছে 2400 পিকোসেকেন্ড। এখন আমরা যদি পাইপলাইনিং ইমপ্লিমেন্ট করে তারপরে এই ইনস্ট্রাকশনগুলো সেম ইনস্ট্রাকশনগুলোই এক্সিকিউট করতে চাই তাহলে আমার কত করে সময় লাগছে সেই জিনিসটা খেয়াল করেন। আমরা পাইপলাইনিং যখন করছি তখন কিন্তু আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন করে নিয়েছি, ঠিক আছে, যে প্রত্যেকটা স্টেজেই আমরা সেম পরিমাণের সময় লাগছে বলেই ধরে নিচ্ছি। খেয়াল যদি করেন তাহলে বুঝতে পারবেন। প্রথম লোড ওয়ার্ডের যে ইনস্ট্রাকশনটা আছে সেটার জন্যই আমরা দেখি ইনস্ট্রাকশন ফেচিংয়ে এখানে 200 পিকোসেকেন্ড দেওয়া আছে এবং রেজিস্টার থেকে রিড করতে কিন্তু আপনার এই যে এতটুকু পর্যন্ত সময় লাগছে যেটা কিনা 400 এসে শেষ হয়েছে, তার মানে এখানেও কিন্তু আপনার 200 পিকোসেকেন্ড সময় ধরা হয়েছে। কিন্তু আমরা কিন্তু এই ফিগারে দেখেছি যে রেজিস্টার রিড করতে কিন্তু আমার সময় কম লাগে, বাট পাইপলাইনিংয়ের টাইমে আমরা কি করেছি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ধরে নিয়েছি, তার মানে রেজিস্টার রিডের জন্য আমার এখানে 200 পিকোসেকেন্ড লাগছে। এরপর আপনার আরও 3টা যে স্টেপ আছে সেই 3টা স্টেপের জন্য 200 পিকোসেকেন্ড করে যদি আমার সময় লাগে তাহলে এখানে টোটাল 5টা স্টেজের জন্য আপনার সময় লাগছে কত? 5টা স্টেজের জন্য আপনার কি পরিমাণের সময় লাগবে? 1000, ঠিক আছে, 1000 পিকোসেকেন্ড। এখন আমরা যদি পরের লোড ওয়ার্ডটার কথা চিন্তা করি তাহলে কিন্তু সেটাতেও আপনার 1000-এর সাথে আরও জাস্ট হচ্ছে 200 পিকোসেকেন্ড অ্যাড হবে এবং 3 নম্বর যে ইনস্ট্রাকশন আছে সেটা এক্সিকিউশনের সময় হচ্ছে আরও 200 পিকোসেকেন্ড অ্যাড হবে। তাহলে আমাদের টোটাল কত সময় লাগছে? এখানে সময় লাগছে হচ্ছে আমার
1400 পিকোসেকেন্ড। এবং আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যখন আমরা সিঙ্গেল সাইকেল ব্যবহার করছিলাম তখন আমাদের ক্লক পিরিয়ড কত ছিল, 800 পিকোসেকেন্ড। এবং আমরা যখন পাইপলাইনিং করছি তখন আমাদের ক্লক পিরিয়ডটা কত আছে, 200 পিকোসেকেন্ড। এখন এই জিনিসটা কিভাবে হয়েছে সেটা কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি, যে পাইপলাইনিংয়ের সময় আমার প্রত্যেকটা স্টেজে যে সময় লাগছে সেই সময়গুলোর ভিতরে সবচেয়ে বেশি সময় লাগে যেই স্টেজে, সেটাকে আমরা আমাদের ক্লক পিরিয়ড হিসেবে ধরে নিই। সো এই কারণে এখানে আমার ক্লক পিরিয়ডটা হচ্ছে 200 পিকোসেকেন্ড। এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু জানিয়ে দিয়ে, আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে এই যে রেজিস্টার রিডটা আমার কিন্তু এই যে টাইম ফ্রেমটা আছে এই টাইম ফ্রেমের সেকেন্ড হাফে হয়েছে। এই টাইম ফ্রেমের সেকেন্ড হাফে আমার রেজিস্টার রিড হয়েছে। আবার আমরা যদি খেয়াল করি রেজিস্টার রাইটটা কিন্তু আমার এই টাইম ফ্রেমের ফার্স্ট হাফে হয়েছে, ঠিক আছে। সো এখানে আপনার সময় যতই লাগুক না কেন, এটা আমরা ডিজাইনিংয়ের জন্য যেহেতু আপনার একই ফাইলে হচ্ছে রেজিস্টার রিড এবং রাইট হবে, সো এটা আমরা বোঝানোর সুবিধার্থে সেকেন্ড হাফে হচ্ছে রিড হচ্ছে এটা বোঝাচ্ছি, এবং আমাদের ফার্স্ট হাফে হচ্ছে রাইট হচ্ছে এটা বোঝাচ্ছি। এটার আরও বিস্তর আলোচনা আছে, আসলে সেই আলোচনায় আমরা এখন যেতে চাচ্ছি না, যেহেতু এটা আমাদের এত বেশি ম্যান্ডেটরি না। সো এতটুকুই হচ্ছে আপনার পাইপলাইনিংয়ের কনসেপ্ট। এতটুকু যদি আমাদের কারো বুঝতে অসুবিধা না থাকে তাহলে আমরা আমাদের যে পরবর্তী টপিক আছে সেই টপিকে যাব।